আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি নাফিউস সামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বুদ্ধি সম্পর্কে পড়ছিলাম। তো এবার আমরা আজকে যে আলোচনা করব তা হচ্ছে কি বুদ্ধি প্রতিবন্ধিতা। আমরা আমাদের আশেপাশে যে মানুষদেরকে দেখি, যারা আমাদের বন্ধু বান্ধব থাকে, বড় ছোট বা যারাই রয়েছে, তাদের মধ্যে আমরা এরকম অনেককেই দেখি যারা কি আমাদের স্বাভাবিক চলা জীবনে তারা কি একটু হলেও পিছিয়ে আছেন, যারা হচ্ছে তাদের বুদ্ধিকে ঠিকমতো ব্যবহার করতে পারছেন না, বা তারা কি বুদ্ধি একটু কম মনে হয়। তাহলে এদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে কিন্তু আমরা বলতে পারি। আবার এই বুদ্ধি প্রতিবন্ধী তাকে একজন মানুষকে কোন পর্যায়ে গেলে বলা যাবে বা কাদেরকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলবো, আর কি কি প্রকারভেদ রয়েছে বুদ্ধি প্রতিবন্ধিতার, সেই জিনিসগুলো সম্পর্কে কি আজকে আমরা বিস্তারিত জানবো। তো মানসিকভাবে একজন মানুষ যখন একটু অস্বাভাবিকের হয়ে থাকে বা তার কি সাধারণ গ্রোথটা, তার ফিজিক্যাল গ্রোথের সাথে সাথে যদি তার বয়সের গ্রোথটা ওইভাবে না হয়, তখনই কিন্তু আমরা তাকে কি বুদ্ধি প্রতিবন্ধী বলতে পারবো। এদের বুদ্ধি হবে কি একটু নিম্নমানের, তারা স্বাভাবিকভাবে হয়তো একটু কথা বলতে পারবে না, বা একটা কাজ যে সাধারণ মানুষ করতে পারে সেটা তারা করতে পারবে না, অগোছালো থাকবে, বা কাজটা গুছিয়ে করার এবিলিটি তার মধ্যে থাকবে না, ভালো মন্দ বোধ তার মধ্যে থাকবে না, একটা জিনিস সহজে সে বুঝতে পারবে না। এই যে ইস্যুগুলো রয়েছে সেগুলোই কিন্তু আসলে মানুষকে কি বুদ্ধি প্রতিবন্ধিতা বলে। যেমন বুদ্ধি প্রতিবন্ধিতার যে বিভিন্ন নাম রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করেছে মানসিক অস্বাভাবিকতা। অর্থাৎ যদি মানসিকভাবে মানুষটা কি অস্বাভাবিক হয়। আর আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন নাম দিয়েছে কি মানসিক প্রতিবন্ধিতা, আর অনেকে নাম দিয়েছে হচ্ছে কি মেন্টাল রিটার্ডেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা 3 ভাগ হচ্ছে কি বুদ্ধি প্রতিবন্ধী। এই যে মানসিকভাবে তারা হচ্ছে কি একটু পিছিয়ে, মেন্টাল ডেফিসিয়েন্সি তাদের মধ্যে রয়েছে, এই মানুষগুলোকেই কিন্তু আমরা কিন্তু বলবো বুদ্ধি প্রতিবন্ধী। যাদের কি গড় বুদ্ধিমাত্রার চেয়ে, যাদের কাজ করার এবিলিটি বা বুদ্ধিবৃত্তিমূলক যে কাজে তারা গড়ের চেয়ে হচ্ছে কি এভারেজের চেয়ে তারা একটু কম দক্ষ, এবং সমাজে খাপ খাইয়ে তারা সহজে চলতে পারতেছে না, বা কোনো উপযোগী আচরণ করতে তারা ব্যর্থ হচ্ছে। এইরকম যদি বৈশিষ্ট্যগুলো যদি একজনের মধ্যে দেখা যায়, তাহলে আমরা তাকে বলতে পারবো বুদ্ধি প্রতিবন্ধী। এখন এই যে বুদ্ধি প্রতিবন্ধিতার কিছু বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখি, যে বুদ্ধিগত বিষয় সীমাবদ্ধতা, একজন মানুষ স্বাভাবিকভাবে যে দক্ষতাটা থাকে সেটা একজন ব্যক্তির মধ্যে থাকলো না। আবার কোনো কোনো বিষয় শিখতে না পারা, অনেক চেষ্টার পরেও কি একটা মানুষ কোনো জিনিস যদি আত্মস্থ করতে না পারে, সেই জিনিসটা শিখতে না পারে, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকতে পারে। অনেকে নিজের কাজ নিজে করতে পারে না। অটিস্টিক শিশুদের কথা যদি আমরা দেখি, তারা কিন্তু বুদ্ধিবৃত্তিক দিক থেকে একটু পিছিয়ে, তারা কি নিজের কাজ দেখা যায় যে নিজে গুছিয়ে করতে পারতেছে না। তারপর প্রচলিত লেখাপড়ায় সমস্যা, এক্ষেত্রে আসলে বলা যায় যে তার আইকিউ যদি কম হয় তাহলে প্রচলিত লেখাপড়ায় সমস্যা হবে। আবার ডিসলেক্সিয়া নামক একটা রোগ আছে, যেটা হচ্ছে মানুষ লেখা বুঝতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু তাকে বুদ্ধি প্রতিবন্ধিতার ক্ষেত্রে ফেলা যাবে না, ওইটা অন্য একটা রোগ। তারপর দীর্ঘমেয়াদী স্মৃতির তুলনায় স্বল্পমেয়াদী স্মৃতি শক্তি দুর্বল, অর্থাৎ দীর্ঘমেয়াদে তারা মনে রাখতে পারে, কিন্তু স্বল্প মেয়াদে ওই জিনিসগুলো হচ্ছে কি স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে তারা অনেক দুর্বল। উচ্চমানের জ্ঞানগত দক্ষতা কম, সমবয়সের তুলনায় ভাষাগত দক্ষতায় পিছিয়ে থাকে, ওই যে ঠিকমতো কথা গুছিয়ে বলতে না পারার বিষয়টা, অনেক সময় নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না, যেটা আমি বলছিলাম, নিজের ভালো মন্দ যদি বুঝতে না পারে, তারপর অধিক মাত্রায় ব্যর্থতা বা হতাশার শিকার হয়, ফলে ব্যক্তিত্বে সমস্যা দেখা দেয়। প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনে কি তাদেরকে উপযোগী করে তোলা যায়। একজন মানুষ যে গুছিয়ে কথা বলতে পারে না, তাকে যদি আমরা স্পিচ থেরাপি বা স্পিচ ট্রেনিংয়ের মাধ্যমে তাকে কথা বলার জিনিসটা, তার দক্ষতাটাকে আমরা এনহ্যান্স করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে কি স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করে তোলা যাবে। তো মনোবিজ্ঞানীগণ যে বুদ্ধি প্রতিবন্ধিতাকে 4টা ভাগে ভাগ করেছেন, সেগুলো হচ্ছে কি মৃদু, মধ্যম, গুরুতর, চরম। এই যে 4টা, এগুলো হচ্ছে সাধারণত কি মানুষের, ওই যে আমরা পড়েছিলাম 90 থেকে 109 হচ্ছে আইকিউ এর সাধারণ বা গড় বা এভারেজ মাত্রা, যেটা স্বাভাবিক। এই আইকিউ এর উপর বেস করেই কিন্তু এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা প্রথমে যদি একটু মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা নিয়ে আলোচনা করি, যাদের আইকিউ বা বুদ্ধাঙ্ক হচ্ছে 51 থেকে 69-এর মধ্যে, তাদেরকে আমরা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী বলতে পারি। এদের মধ্যে এদের আচার আচরণ সাধারণত হয় কি 8 থেকে 11 বছর বয়সের শিশুদের মতো হয়ে থাকে। এদেরকে আমরা চাইলে ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন স্পিচ থেরাপি বা যা যা রয়েছে
তাদেরকে অভিযোজনের ক্ষমতা সৃষ্টি করার জন্য যা যা প্রয়োজন সেই ট্রেন করে বা তাদেরকে ওইভাবে সাহায্য করে কিন্তু আমরা স্বাভাবিক জীবনযাপনে সামাজিক জীবনযাপনে কি অভ্যস্ত বা অভিযোজন করতে নিয়ে আসতে পারি। যেমন তাদের সাধারণত কী কী বৈশিষ্ট্য থাকে, তাদের কি ভালো মন্দের বিচার ক্ষমতাটা কম থাকে, কোনটা করলে ভালো হবে কোনটা খারাপ হবে। সাধারণত শারীরিক বৈকল্য কিন্তু তাদের ক্ষেত্রে থাকে না, কারণ এটা হচ্ছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা। সামান্য পড়তে লিখতে পারে ও গাণিতিক হিসাব করতে পারে, কিন্তু জটিলগুলো দেখা যায় যে গাণিতিক হিসাবগুলো একটু জটিল, সেগুলোতে তারা সাধারণত দুর্বল হয়, গোলমাল করে ফেলে। এরপর বিশেষ শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা কিন্তু তাদেরকে সম্ভব, আর কোনো তত্ত্বাবধান ছাড়াই কিন্তু তারা কি দায়িত্ব নির্ভর জীবনযাপন করতে পারে। আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে তাদের উন্নতি করা সম্ভব, খেলাধুলা গান বাজনা এগুলো তারা করতে পারে, কিন্তু এই যে দৈনন্দিন জীবনে তারা একটু পিছিয়ে থাকে, যেহেতু তাদের কি আইকিউটা 51 থেকে 69-এর মধ্যে। তো এদেরকে হচ্ছে কি শিক্ষালাভের যোগ্য বা এডুকেবল বলে আখ্যায়িত করা হয়। প্রায় 75% বুদ্ধি প্রতিবন্ধী এ শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে আপনার আশেপাশে প্রত্যেকে যদি চিন্তা করি যে আমাদের আশেপাশে এরকম বুদ্ধি প্রতিবন্ধী যদি কেউ থাকে, তাহলে সে যদি 75%-এর মধ্যে অর্থাৎ মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা যদি তার মাঝে থাকে, তাহলে তাকে কিন্তু কি ভালো করে বা সুস্থ করে তোলা সম্ভব। প্রয়োজন প্রপার গাইডলাইন্স অ্যান্ড ট্রেনিং। এরপর আমরা আসি মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতা। এটা হচ্ছে কি 36 থেকে 50-এর মধ্যে সীমাবদ্ধ, তারা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতার মধ্যে। এদের মানসিক বয়স হয় কি 4 থেকে 7 বছরের মধ্যে। তাহলে আমরা ওই যে কোই মিল গয়া মুভিতে যে ঋত্বিক রোশনের যে ক্যারেক্টার ছিল রোহিত, তাহলে তার বয়স কিন্তু ওই 4 থেকে 7 বছরের মধ্যেই ছিল, তাহলে 6 বছরের বাচ্চার মতো খুব সম্ভবত। তাহলে সে ছিল কি মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতা। তাহলে তাকেও কি এদেরকে প্রশিক্ষণ লাভের যোগ্য বা ট্রেনেবল বলে আখ্যায়িত করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই সিচুয়েশনে যে কোই মিল গয়াতে হচ্ছে কী ছিল, সে হচ্ছে ছোটোখাটো জিনিস বুঝতো, কিন্তু তার বয়স যেহেতু 4 থেকে 7 বছরের মধ্যে ছিল, তো সে বিশেষ খুব একটা বুঝতো না। তো এক্ষেত্রে তার কি ভাষার ক্ষেত্রে আমরা একটু দেখেছি যে তার ভাষাটা ছিল একটু উইয়ার্ড, সে একটু কেমন করে যেন কথা বলতো। তাহলে তাদের মধ্যে কি ভাষা ব্যবহার ও ত্রুটিপূর্ণ উচ্চারণ কিন্তু দেখা যায়। আবার বাক শক্তি ও শারীরিক দক্ষতার মধ্যেও কিন্তু তাদের জড়তা দেখা যাচ্ছিল। কিছু পড়তেও লিখতে পারে, ওই যে ছোটো বাচ্চা সে হচ্ছে কি ক্লাস 3-4-এর পড়া, দুঃখিত 4 থেকে 7, তো তাহলে 1-2 এর মতো পড়াশোনা সে কিন্তু পারতো। এরপর শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত স্লথ ও কষ্টসাধ্য, তারা কি সে পড়াশোনায় অনেক দুর্বল থাকে। তো এরকম চেহারাতে কিছু বোকা বোকা ভাব থাকে। তারপর হচ্ছে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক দক্ষতার কিছুটা উন্নতি কিন্তু করা যায়। তাহলে এই হচ্ছে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতার যে একটা বৈশিষ্ট্য, আর এদেরকে বলা হয় কি শিক্ষালাভের যোগ্য বা ট্রেনেবল। তাহলে দৈনন্দিন জীবনযাপনে এদেরকে কি স্বনির্ভরশীল করে তোলা যায়, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা উপার্জনশীল নাগরিকেও কিন্তু তাদেরকে পরিণত করা যায়। এবার যদি আমরা আসি গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার বিষয়, যে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার বুদ্ধাঙ্ক খুবই কম, 20 থেকে 35-এর মধ্যে। তাদেরকে পরনির্ভরশীল প্রতিবন্ধী বলা হয়, যে বাবা মায়ের সাহায্য ছাড়া বড় হওয়ার পরেও তারা চলতে পারে না, দৈনন্দিন জীবনে কথা বলতে পারে না, তাদের বয়সের মাত্রা সর্বোচ্চ থেকে 4 বছরের শিশুদের মতো থাকে। তাহলে 4 বছরের ছোট শিশু একটা যেরকম আচরণ করে, তাদের আচরণও কি ঠিক এইরকমই হয়ে থাকে। তাহলে এদের ভাষার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ কিন্তু খুবই কম হয়ে থাকে। অন্যের সহায়তা ব্যতীত নিজের যত্নও কিন্তু তারা নিতে পারে না, যেটা ছোট শিশুদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তারপর দৈনন্দিন ক্রিয়াকলাপেও অন্যের তাদেরকে সাহায্য নিতে হয়। তো এরা সাধারণত কি পরনির্ভরশীল হয়ে থাকে, অর্থাৎ বাবা মায়ের উপর বা পরিবারের সদস্যদের উপর নির্ভরশীল হয়ে থাকে। তো এদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের নির্ভরশীলতা কিছুটা হ্রাস করা সম্ভব, তবে সরলভাবে পেশা গ্রহণের উপযোগী তাদেরকে করে তোলা যেতে পারে, কিন্তু সেটা আবার কি খুব বেশি করা যাবে না। অর্থাৎ তারা ছোটোখাটো কাজ করতে পারবে, কিন্তু বড় দায়িত্ববান কোনো কাজ কিন্তু তারা আসলে করতে পারবে না, যেহেতু তাদের মানসিক বয়স খুবই কম। চরম বুদ্ধি প্রতিবন্ধিতা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এরা হচ্ছে কি আজীবন পরাবলম্বী, এরা কোনো কাজই ঠিকমতো করতে পারে না, তাদের মনোজগতের বিকাশ খুবই সীমিত হয়, তাদের মধ্যে ম্যাচুরিটি থাকে না, একেবারে ছোট্ট 2-2.5 বছরের শিশুর মতো তারা কি আচরণ করে। ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাই তারা কথা বলতে পারে না, অন্যের কথা বুঝতে পারে না, এরকম সমস্যাও এদের মধ্যে দেখা যায়। শারীরিক বিকাশটাও ঠিকমতো হয় না। এদের যত্ন করো, লালন পালনের জন্য কি অন্য সহায়তা সবসময় নিতে হয়, অন্য সহায়তা ছাড়া আসলে তারা পারে না কোনো কিছুই। আর সাধারণত এরা কি স্বাস্থ্যরা হয় ক্ষীণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এদের অনেক কম থাকে, যে কারণে আমরা দেখতে পারি চরম বুদ্ধি প্রতিবন্ধী যে শিশুরা রয়েছে তারা কি স্বল্প বা অল্প বয়সে কি অকাল মৃত্যুর কোলে ঝরে পড়ে। এই যে এখানে মানসিক বুদ্ধি প্রতিবন্ধিতার যে
শ্রেণী বিভাগ রয়েছে সেটাতে আমরা দেখতে পারি মৃদু হচ্ছে কি 51 থেকে 69, আক্রান্তের হার হচ্ছে 85%, 36 থেকে 50 যারা তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মধ্যম, যারা 20 থেকে 35 তাদেরকে গুরুতর, আর 20-এর কম যারা তারা হচ্ছে কি চরম, আর মাত্র 1%-এর মতো জনগণ হয়ে থাকে হচ্ছে কি চরম বুদ্ধি প্রতিবন্ধিতা। আর যেহেতু বেশিরভাগ অংশটা হচ্ছে কি 85%ই হচ্ছে কি মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতার মধ্যে, মানসিক প্রতিবন্ধিতার মধ্যে, তাহলে তাদেরকে কি প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে কিন্তু আসলে ঠিক করে বা স্বাভাবিক জীবনে অভ্যস্ত করে তোলা সম্ভব। এবার আসি যে বুদ্ধি প্রতিবন্ধিতার কি চেনার কি কি উপায় আসলে রয়েছে। প্রথমে যেটা আসে কি গড় নিম্ন বুদ্ধিতা, সাধারণভাবে তাদের বুদ্ধাঙ্ক যেহেতু কম হয় সেটা তাদের আচার আচরণে কিন্তু প্রকাশ পায়। তাদের বুদ্ধাঙ্ক বা আইকিউ যদি কম থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি তাদের কি। আর যাদের বয়স বুদ্ধাঙ্ক হচ্ছে 35-এর নিচে তাদেরকে তো আমরা সহজেই শনাক্ত করতে পারি। তারপর নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে ওই যে গোসল করা, খাওয়া পরা, এই কাজগুলো যদি তারা ঠিকমতো করতে না পারে, এটার জন্য যদি তাদের দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে হচ্ছে তীব্র বুদ্ধি প্রতিবন্ধিতা এই ধরনের কার্যাবলী আসলে আয়ত্ত কিন্তু করতে পারে। এরপর যোগাযোগ দক্ষতার অভাব, ঠিকমতো একজনের সাথে কথা বলা বা আকার আকৃতি বা আকার ইঙ্গিতের মাধ্যমে কি তারা পরিবারের সদস্য, প্রতিবেশী এদের সাথে কি যোগাযোগ স্থাপন করে শিশুরা সাধারণত, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধীরা এই জিনিসটাতেই কিন্তু তারা অক্ষম হয়ে থাকে, তারা এই কাজগুলোই ভালো মতো করতে পারে না। তারপর গৃহকর্মের দক্ষতা, হিসাব করা, বাজার করা, তারপর ঘর গুছিয়ে রাখার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আসলে বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা করতে পারে না। এরপর সামষ্টিক ব্যবহারের ক্ষেত্রে বিনোদনমূলক সুবিধা গ্রহণ, মসজিদ মন্দিরে যাওয়া, দাওয়াত খাওয়া, তারপর হাট বাজারে যাওয়া, একে অন্যের সাথে মেলামেশা করা, এই জিনিসগুলোই কি তারা আসলে অক্ষম হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা কি বুদ্ধি প্রতিবন্ধী। এরপর যদি আমরা দেখি যে আত্মপরিচালনা, নিজের জীবনযাপনে বিপদমুক্ত থাকতে হলে কিন্তু আমাদের তাৎক্ষণিক অনেক সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্তগুলো আসলে কি প্রতিবন্ধীরা নিতে পারে না। তাদের মধ্যে এই রকম তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে ব্যর্থ আমরা দেখতে পাই। স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে তারা অসুখ বিসুখ হলে কী ধরনের সচেতনতা প্রয়োজন সেই জিনিসগুলো সম্পর্কে তাদের একটা ধারণা থাকে না খুব একটা, যে কারণে হচ্ছে কি তারা অন্যের উপর নির্ভরশীল করতে হয়, নিজের নিরাপত্তাকেই তারা নিশ্চিত করতে পারে না। এবং শিক্ষা সংক্রান্ত বিষয় বলি, শিক্ষার ক্ষেত্রে তারা অনেক স্লো হয়, পড়াশোনা সহজে বুঝতে পারে না, কোনো একটা জিনিস তাদের মাথায় সহজে ঢুকে না, জটিল হিসাব তারা মনে রাখতে পারে না। অনেক ক্ষেত্রে যারা অনেক বেশি মাত্রা গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী তারা সহজ হিসাব বা যোগ বিয়োগও করতে পারে না। এরপর আমরা দেখি কর্মকৌশল, তাদের কাজের কৌশলটা হয় স্বাভাবিকের চেয়ে অনেক আলাদা, উপার্জনক্ষম কোনো কাজ তারা আসলে করতে পারে না। সামাজিক দক্ষতা, সমাজের সকলের সাথে মিলেমিশা, সামাজিক আচরণ কোন জায়গায় সামাজিক আচরণ কোনটা অসামাজিক, এই জিনিসটার মধ্যে কি তারা পার্থক্য করতে পারে না, এই জিনিসগুলো তারা আসলে সহজে বুঝতে পারে না। এরপর কি কি কারণে আসলে বুদ্ধি প্রতিবন্ধিতা হতে পারে? বংশগতি, পূর্বে বংশে যদি কেউ প্রতিবন্ধী থাকে তাহলে পরবর্তীতে কোনো এক সময় সেই প্রতিবন্ধিতা আবার দেখা দিতে পারে, জেনেটিক্যালি বাবা মা বা আরও পূর্বের কারোর কাছ থেকে এইভাবে সঞ্চালিত হতে পারে এবং তারা কি বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তারপর সংক্রমণ ও বিষাক্ততা, জন্মের পর কোনো প্রকার সংক্রমণ যদি হয়, তারপরে এক্ষেত্রে গর্ভাবস্থা হচ্ছে রুবেলা, জার্মান হাম, সিফিলিস ও টক্সোপ্লাজমোসিস হলে আসলে শিশু ক্ষতিগ্রস্ত হয়। তখন শৈশবকালে শিশু কি মস্তিষ্ক বিভিন্ন রকম মস্তিষ্ক প্রদাহ রোগে আক্রান্ত হতে পারে। তাহলে এই যে রোগাক্রান্ত শিশুরা কিন্তু আসলে সময়ের এতে বুদ্ধি প্রতিবন্ধিতা হতে পারে। মস্তিষ্কে আঘাত পেলে দেখা যায় যে জন্মের সময় যেহেতু তারা খুবই কি তারা হচ্ছে খুবই নরম শরীরের অধিকারী হয়ে থাকে, তাদের মস্তিষ্ক মাথার খুলেও কি খুবই তখন কিন্তু মোটামুটি নরম থাকে, ধীরে ধীরে সেটা শক্ত হয়, যথেষ্ট শক্ত থাকে। তারপরেও যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহলে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু তারা আসলে কি বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। আবার প্রসবকালীন সময় যদি অক্সিজেনের অভাব হয় বা যে কোনো প্রকার সমস্যার কারণে তারা কি বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। এরপর অন্তঃক্ষরা গ্রন্থির বিষয়টা, যদি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের অভাব হলে নিজাম রোগ দেখাতে, ফলে মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না এবং থাইরক্সিনের আধিক্য ঘটলে কি গলগণ্ড রোগ দেখা দেয়। তারপরে অপুষ্টিজনিত সমস্যার কারণে প্রোটিন এবং অন্যান্য পুষ্টি ভিটামিনস এগুলোর অভাবের কারণেও কি মস্তিষ্কের বিকাশ যদি ঠিকমতো না হয় তাহলে একজন মানুষ প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তারপর শৈশবকালীন মস্তিষ্কের রোগ অর্থাৎ ব্রেনে যদি টিউমার, নিউরোফাইব্রোমাটোসিস, তারপরে টিউবারকুলোসিস, হান্টিংটন কোরিয়া ইত্যাদি রোগের কারণে কি বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তারপর ক্রোমোজোমের বিকৃতির কথা যদি শিশু ভ্রূণ অবস্থায় যদি ক্রোমোজোম বিকৃত হয়ে যায়, আমরা সাধারণত জানি ছেলেদের ক্ষেত্রে হচ্ছে
এক্স ওয়াই, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের যদি কোনো বিকৃতি থাকে তাহলে তাদের মধ্যে ডাউন সিনড্রোম, তারপর ক্লিনেফেল্টার সিনড্রোম, এই টার্নার সিনড্রোম, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তারপর গর্ভধারণ সংক্রান্ত সমস্যা, অপুষ্ট সন্তান প্রসব হলে, নবজাতক শিশুর ওজন কম হলে, নির্দিষ্ট সময় অতিবাহিত হলে, শিশু প্রসব না হলে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। এরপর আমরা যদি নিকট আত্মীয়র বিবাহের মধ্যে, যে খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হলে সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কাজিনদের সাথে যারা রিলেশনশিপে আছে তারা এখনই সতর্ক হয়ে যাও, এই জিনিসে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তারপর পরিবেশ, কীরকম পরিবেশে তারা বড় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী যারা, তারা আসলে দারিদ্র অনাহারে যখন জীবনযাপন করে, তাদের মধ্যে অনুন্নত জীবন ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে কি বুদ্ধি প্রতিবন্ধিতা তাদের মধ্যে দেখা দিতে পারে, তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশটা কি অসম্পূর্ণ থেকে যেতে পারে। এরপর আবেগমূলক সমস্যা, প্রচণ্ড রাগ, তীব্র ভীতি, তারপরে উদ্বেগ, এই কারণগুলোর কারণে কিন্তু বুদ্ধিবৃত্তিক বিকাশ কি বাধাপ্রাপ্ত হয়। যে পিতামাতার সাথে সন্তানের শৈশবকালে যদি হচ্ছে, শৈশবে যদি হচ্ছে কি ত্রুটিপূর্ণ সম্পর্ক থাকে, ঠিকমতো নার্চার যদি না করা হয় শিশুদেরকে, তাহলে কিন্তু স্নেহ প্রীতির অভাব যদি তাদের মধ্যে হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে কি এই যে আবেগমূলক সমস্যাগুলোর কারণে কি বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তারপর স্বামী স্ত্রীর রক্তের জটিলতা, যে উভয়ের দেখা যায় রক্তের গ্রুপের ক্ষেত্রে RH নেগেটিভ, বাবার RH পজিটিভ এবং সন্তানের RH পজিটিভ হলে সেই সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। রক্তের RH কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই জন্য বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ের উভয়ের কি রক্তের RHটা নির্ণয় করে তারপরে বিয়ের বিষয়টা চিন্তা করা উচিত, নইলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু কি প্রতিবন্ধী হতে পারে। এবার পূর্ব সতর্কতামূলক কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে বুদ্ধি প্রতিবন্ধিতা রোধের জন্য। যেমন আমি বললাম যে এই যে কাজিনদের মধ্যে যদি ইয়া হয় তাহলে সেক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধী সন্তান জন্ম নিতে পারে। RH রক্তের RH বিষয়টা যেটা, এই জিনিসগুলোই কিন্তু আসলে মূলত যে মায়ের গর্ভকালীন সময় পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, যেমন শিশু যদি অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু তার কি প্রপার গ্রোথ যদি না হয় তাহলে কিন্তু তার বুদ্ধি প্রতিবন্ধিতা হতে পারে। এরপর যদি আমরা দেখি গর্ভাবস্থা ক্ষতিকর ড্রাগ ওষুধ থেকে বিরত থাকা, রুবেলা হাম সিফিলিস রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া, 18 বছরের কম বা 35 বছরের অধিক বয়সী মায়ের সন্তান না নেওয়া, তারপর গর্ভাবস্থায় মায়ের উপর মানসিক নির্যাতন না করা। একজন গর্ভবতী মায়ের মানসিক অবস্থা কিন্তু তার পেটে থাকা শিশুর উপর একটা গভীর প্রভাব ফেলে। তাহলে এই যে শিশু গর্ভবতী নারী যদি কি মানসিকভাবে নির্যাতিত হয় তাহলে কিন্তু ওই শিশুটার উপর মস্তিষ্কেও সেই জিনিসটা চাপ পড়ে। তারপর প্রসব বেদনা উঠলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া, কারণ গর্ভাবস্থা থেকে যদি একটা শিশু যদি দেরিতে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ দাত্রী দ্বারা সন্তান প্রসব করা, যাতে শিশু আঘাতপ্রাপ্ত না হয়, মাথায় আঘাত না পায়, সে যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারে, এই জিনিসটা নিশ্চয়। আর রক্ত সম্পর্কিতদের সাথে অর্থাৎ নিকটাত্মীয়দের সাথে বিবাহ নিরাচ্ছিত করা, যেটা আমি করলাম, যে তোমরা যারা কাজিনদের সাথে রিলেশনশিপে আছো এখনই সাবধান হয়ে যাও, ব্রেকআপ করে ফেলো। এরপর প্রসবকালীন সময়ে জটিল অবস্থার সৃষ্টি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা, শিশু শৈশবকালীন সময়ে রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা করা, তারপর শিশুকে মানসিক পীড়ন না করা, তারপর গর্ভবতী মা ও শিশুকে সম্ভাব্য আয়োডিন অভাব দূর করার জন্য আয়োডিনযুক্ত লবণ। খাদ্যাভ্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে খাদ্যের মাধ্যমে কিন্তু আমরা শরীরে যে ভিটামিনস, মিনারেলস, নিউট্রিশনসগুলো পেয়ে থাকি। তো খাদ্যাভ্যাস যদি খুব বাজে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের গ্রোথ, শারীরিক গ্রোথের পাশাপাশি ব্রেইনের যে গ্রোথ রয়েছে সেটার উপরে কিন্তু একটা ইফেক্ট ফেলে। তারপর RH নেগেটিভ রক্তযুক্ত নারীর সঙ্গে RH পজিটিভ রক্তের পুরুষের বিবাহ পরিহার করা, এরূপ রক্তযুক্ত স্বামী স্ত্রীর সন্তান ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ কিন্তু মাস্ট। সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেকের রক্ত হচ্ছে চেক করে RHটা জেনে নেওয়া, RH কি পজিটিভ নাকি নেগেটিভ। বিপরীত RH-এর যদি বিবাহের কোনো প্রস্তাব আছে সেটা পরিহার করা, সবাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো করলে কিন্তু বাস্তব জীবনেও কিন্তু আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করা উচিত আমাদের প্রত্যেকের, তাহলে আমাদের জীবন আসলে সুন্দর হবে এবং সুস্থ আমরা শিশু পাবো। এরপর আসে আমরা বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আমরা কি কি করতে পারি। চিকিৎসা অবশ্যই, যারা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী তাদের কিন্তু কি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব, তাহলে কি আমাদেরকে তাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নিতে হবে। যেমন ক্রেটিনিজম, ফিনাইলকেটোনিউরিয়া প্রভৃতি রোগে, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের একটা রোগ, যেটা হচ্ছে ডাক্তারি পরামর্শ চিকিৎসা ফলপ্রসূ বলে কিন্তু প্রমাণিত হয়েছে। তারপর কাউন্সিলিং, যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদেরকে জীবনগুলো কীভাবে গুছিয়ে দেওয়া সব কিছু একটু শিখিয়ে দেওয়ার জন্য যে কাউন্সিলিংয়ের মাধ্যমে যে কোন কাজটা কীভাবে করতে হবে এই জিনিসগুলো থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, দক্ষ করে দেওয়া। এরপর বুদ্ধি প্রতিবন্ধিতা নির্ণয়, মাতা পিতার অনুভূতি, আচার আচরণ বিষয়ক পরামর্শ নেওয়া, বুদ্ধি প্রতিবন্ধী শিশুর শিক্ষা এবং পুনর্বাসন বিষয়ক যে পরামর্শ সেগুলো নেওয়া।
আচরণগত সাময়িক বিষয় নির্দেশনা কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন কাউন্সিলরের কাছ থেকে নেওয়া যায়। এরপর ফিজিওথেরাপি, তারপরে স্পিচ থেরাপি, বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ, আত্মপরিচর্যামূলক দক্ষতা, তারপর জ্ঞানগত দক্ষতা, আত্মরক্ষামূলক দক্ষতা, সামাজিক দক্ষতা, ধর্মীয় শিক্ষা, এই যে জিনিসগুলো এগুলোর মাধ্যমে কিন্তু একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে তার স্বাভাবিক জীবনে অভ্যস্ত করতে কি চেষ্টা করে তোলা যায়। স্পিচ থেরাপি, যাদের মুখে জড়তা থাকে, কথা বলতে অসুবিধা হয়, তাদের স্পিচ থেরাপির মাধ্যমে তাদের সমস্যাটা নির্ণয় করে কথা বলতে সহায়তা করে, কথা বলা শেখানো। ফিজিওথেরাপি, শারীরিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে তাদেরকে কি এই যে ফিজিওথেরাপির মাধ্যমে চলাফেরায় বা দৈনন্দিন জীবনে অভ্যস্ত করে তোলা। তারপর বিশেষ শিক্ষা, অর্থাৎ যাদের যেরকম সমস্যা, যেরকম প্রতিবন্ধিতা, সেই অনুযায়ী তাকে শিক্ষা প্রদান করা। যেমন গাণিতিকভাবে যে দুর্বল হয়, তার গণিতের প্রতি একটু আস্তে আস্তে কি বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাকে ওই দিকে আকর্ষণ বাড়ানো, ওই জিনিসটা সহজ করে দেওয়ার যে চেষ্টা সেটা করা। এই যে নিজেকে কিভাবে ঠিক রাখতে হয় দৈনন্দিন জীবনে, গুছিয়ে থাকার বিষয়টা, গোসল করা, খাওয়া দাওয়ার বিষয়গুলো সম্পর্কে বুঝিয়ে আত্মপরিচর্যামূলক যে দক্ষতা তাদের মধ্যে গ্রো করানো, এই জিনিসগুলো আর কি। জ্ঞানগত দক্ষতা, কথা বলা শেখানো, পড়ালেখা, ছোট বড় গণনা করা, এই যে জ্ঞানগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেগুলো থেকে তাদেরকে শিখানো, দক্ষ করে তোলা। আত্মরক্ষামূলক দক্ষতা, যেমন আগুন, যেটা হচ্ছে যে সহজে বুঝতে পারে না যে আগুনে হাত দেওয়া যাবে না, পানিতে নেমে যাওয়া যাবে না, এই জিনিসগুলো সম্পর্কে তাদেরকে কি রক্ষা পাওয়ার কৌশলগুলো শেখানো। সামাজিক জীবনে কীভাবে অভ্যস্ত হতে হবে, কারোর সাথে কোন পরিবেশে কীভাবে কথা বলতে হবে, সেই জিনিসগুলো শেখানো। ধর্মগ্রন্থ বা ধর্মীয় দিক থেকে তাদেরকে কি দক্ষ করে তোলা। ধর্মীয় যে কৃষ্টি কালচার রয়েছে সেগুলো কি যার যার নিজস্ব ধর্ম অনুযায়ী কি প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান বিতরণ করা, এই জিনিসগুলো আসলে আমরা করতে পারি। এছাড়াও মনোচিকিৎসা, অর্থাৎ কোনো সাইকিয়াট্রিস্টের কাছ থেকে কোনো প্রেসক্রাইব মেডিসিন নিয়ে বা যে কোনো প্রকার ট্রেনিং নিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা, এই জিনিসগুলো কিন্তু কি বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য খুবই উপকারী। তারপর পুনর্বাসন, তাদেরকে পুনর্বাসনের প্রশিক্ষণ দেওয়া, পুনর্বাসনের সৃষ্টি করা, এই যে তাদের সহায়তা প্রদান এবং কাজের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে তোলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য। আর বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে এই যে সামনে আসতেছে 23 ডিসেম্বর, প্রতি বছর হচ্ছে কি বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। পরবর্তী টপিকে যাই, যে মেধা ও সৃজনশীলতা। তাহলে মেধা সম্পর্কে আমরা কি বলতে পারি, যে মেধা জিনিসটা আসলে কি? এই যে আমরা দৈনন্দিন জীবনে যে কোনো কাজগুলো করি, আমরা পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমরা কতটুকু দক্ষ, কোন জিনিসটা কত ভালো করে আমরা করতে পারি, কত নিপুণভাবে আমরা ওই কাজগুলো জিনিসগুলো আয়ত্ত করতে পারি, সেটাই কিন্তু আসলে আমাদের মেধা। আমরা ওই যে ফ্রান্সিস গ্যালটনের কথা বলছিলাম, হেরিডিটারি জিনিয়াস বই লিখেন এবং প্রতিভাবানদের সম্বন্ধে কিন্তু সম্যক ধারণা সৃষ্টিতে অবদান রাখতে পারেন, কিন্তু তিনি মনে করেছিলেন যে প্রতিভা জন্মগতভাবে উদ্ভূত ও নির্ধারিত হয়ে থাকে। এই যে একজন মানুষের মধ্যে জন্মগতভাবে যে দক্ষতাগুলো থাকে, এছাড়াও মানুষ দৈনন্দিন জীবনে যখন অভ্যস্ত হয়, সে যা শিখে সেগুলোর মধ্যে সে কতটুকু সেই জিনিসগুলো আয়ত্ত করতে পারতেছে এবং কতটুকু দক্ষ হতে পারছে সে তার দৈনন্দিন জীবনে, এই জিনিসগুলোই কিন্তু তার মেধাকে ডিফাইন করে। আসলে তার যে কোনো কাজে যাবতীয় নৈপুণ্য যা রয়েছে সেটাই কিন্তু আসলে তার মেধা। এর মাধ্যমে এগুলো কিন্তু আমরা বিভিন্ন অভিজ্ঞতা বা টেস্টের মাধ্যমে করতে পারি, যেটার জন্য আমাদের রয়েছে স্ট্যানফোর্ড বিনে সিমো, তারপর ওয়েক্সলারের বুদ্ধিপরীক্ষা, এই যে রয়েছে এই জিনিসগুলোই কিন্তু আসলে মানুষের কি তার মেধা সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেয়, যে তার বুদ্ধাঙ্ক অনুযায়ী সে কতটুকু মেধাবী হতে পারে, সমাজ জীবনে সে কতটুকু মেধাবী। যেমন উইটি মেধার সঙ্গে বলেছেন, তারাই বুদ্ধিদীপ্ত শিশু যাদের কার্যাবলী যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং সঙ্গতিপূর্ণ। তাহলে একজন ব্যক্তির অনুধাবন ক্ষমতা, তার জ্ঞান অর্জনের যে ক্ষমতা, তার কৃতিত্ব কতটুকু বা সে দক্ষতা কতটুকু দেখাতে সক্ষম, সেটার উপরেই কিন্তু নির্ভর করে যে সে কতটুকু মেধাবী। আর সাধারণত মেধাবী শিশুরা কি হয়, সাধারণ গড় ছাত্রছাত্রীদের চাইতে কি সামাজিকভাবে অধিক গ্রহণযোগ্য এবং জনপ্রিয় হয়ে থাকে এবং তারা অনেক কাজে দক্ষ হয় এবং তারা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে কি আউটস্ট্যান্ড করে। এই জন্যই কিন্তু তাদেরকে মেধাবী বলা হয়। তারা অনেক বেশি কৃতিত্ববান হয়ে থাকে এবং তাদের মানসিক প্রচেষ্টাটা অন্যদের চেয়ে একটু ভিন্ন এবং অ্যাডভান্স হয়ে থাকে। এরপর মেধার সাথে অন্যতম বিষয় যেটা যুক্ত সেটা হচ্ছে কি সৃজনশীলতা। একজন মানুষ একটা কাজ করতে পারে, সে কতটুকু গুছিয়ে করতে পারে, সেটার মধ্যে সে নিজের একটা ব্যক্তিগত কতটুকু অবদান রাখতে পারে, সেটাকে কীভাবে সে আরও নিখুঁত করতে পারে এবং সেটাকে ভিন্ন ভিন্ন ওয়েতে কীভাবে প্রেজেন্ট করা যায় সুন্দর করে, এই যে জিনিসটা, এটা হচ্ছে সৃজনশীলতা। লিখতে আমরা সবাই পারি, কিন্তু গুছিয়ে সুন্দর করে কোন শব্দ চয়ন, কোন শব্দের পরে কোনটা বসাবো, তারপর কোন শব্দগুলো দিয়ে লিখলে আমাদের লেখাটা নিখুঁত হবে এবং সুন্দর হবে, এই জিনিসটা কিন্তু মানুষের সৃজনশীলতার উপর নির্ভর করে। যেমন একটা ফুল বা
গাছ পাতা সবাই আঁকতে পারে, কিন্তু যার আঁকাটা সুন্দর হয়, যে যত বেশি ক্রিয়েটিভ হয় তার লেখাটা তত বেশি সুন্দর হয়, তার আঁকাটা তত বেশি সুন্দর হয়। এই জিনিসটা, তার দৃষ্টিভঙ্গি কীরকম, তারা কিভাবে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করে বা জ্ঞানের প্রয়োগ কিভাবে তারা করতেছে, সেটাই কিন্তু মূলত একজন ব্যক্তির সৃজনশীলতাকে নির্দেশ করে। তো এই যে সৃজনশীলতার ক্ষেত্রে যে 5টি দিক রয়েছে, সেটা গোয়ান হচ্ছে এই 5টা দিক করেছেন। সেটা হচ্ছে কি বোধ সংক্রান্ত, যুক্তি সংক্রান্ত, সমস্যা সমাধান সংক্রান্ত বিষয়। যেমন বোধ, তার যে ভিতরে যে কম্প্রেহেন্সিভ যে ভাইবটা রয়েছে সেটা সে কীভাবে প্রকাশ করছে, তার যুক্তি কীভাবে লজিক্যালি সে জিনিসগুলো সলভ করতেছে, যে কোনো ইস্যু, সমস্যা সংক্রান্ত বিষয়গুলো, সেগুলো গুণাবলী তার কীরকম রয়েছে, এগুলো কিন্তু একজন মানুষের সৃজনশীলতাকে নির্দেশ করে। তারপর ব্যক্তিগত, পারিবারিক ও পরিবেশগত উৎস, যেমন যে ব্যক্তি যত বেশি সৃজনশীল দেখা যায় তার পার্সোনালিটি তত বেশি ভালো এবং সে তত বেশি ফ্যাশনেবল হয়, সুন্দর হয়। এই যে মানুষের বৈশিষ্ট্যগুলো, তারা কিন্তু সৃজনশীলতা অর্জন করে। তারপর মানসিক স্বাস্থ্য, উদারতা ও স্বকীয়তা, তার নিজস্ব একটা আত্মিক বৈশিষ্ট্য থাকে যেটা অন্যদের চেয়ে তাকে কি আলাদা করে তোলে। এই জিনিসটা হচ্ছে কি স্বকীয়তার বিষয়। তারপর ফ্রয়েড প্রবর্তিত ধারণা, অস্তিত্বমূলক ও মানসিক বিকাশ ও অযৌক্তিক দিকসমূহ, এই জিনিসগুলোতে কিন্তু একজন মানুষকে সৃজনশীলতার দিকগুলো প্রকাশ পায়। আসলে মানুষ কিভাবে তার সৃজনশীলতা প্রকাশ করবে। এছাড়াও উদ্ভাবনী আচরণ ধারা 4টি দিক উল্লেখ করেছেন হচ্ছে কি ট্রেডস অফ ক্রিয়েটিভিটি বই গিলফোর্ড। কি দ্রুততা ও আচরণ, অনেক শব্দ, অনুষঙ্গ, বাক্য সময়, যে সমস্ত ধারণার ব্যবহার, এগুলোর উপর ডিপেন্ড করে একজন মানুষ কতটুকু সৃজনশীল হবে। নমনীয় আচরণে নানা রকম ধারণা, অভিনব ধারণা এবং সমস্যা সমাধানের যে ভিন্ন ভিন্ন পন্থা নির্দেশ করা, এই জিনিসগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে আমরা বলতে পারি, একজন মানুষের কাজ করার ধরন দেখে আমরা বলতে পারি সে আসলে কতটুকু মেধাবী এবং সৃজনশীল। মৌলিকতা ও কম সম্ভাব্যতা, অতুলনীয় শব্দ এবং প্রকৃতি ক্রিয়া ব্যবহার, আমরা বলছিলাম একটা জিনিস লেখার সময় সে কত সুন্দর শব্দ চয়ন করতে পারতেছে, শব্দ ব্যবহার করতে পারতেছে, সেগুলোর উপর কি সৃজনশীলতা নির্ভর করে। তারপর বিশুদ্ধ বিবরণ দান, পুঙ্খানুপুঙ্খ বর্ণনার ক্ষমতা, একটা জিনিস হুবহু সেম টু সেম বর্ণনা করতে পারা কিন্তু একটা বিশাল বড় গুণ। একজন সৃজনশীল মানুষ এই জিনিসগুলো সহজে মনে রাখতে পারে এবং সে সেগুলো ব্যাখ্যা করতে পারে। এবার আমরা আসি আমাদের এই যে পুরো অধ্যায়টা পড়লাম বুদ্ধি, এটার আসলে সার সংক্ষেপ। আমরা কী কী জিনিস এই অধ্যায় পড়েছি, আমরা শুরুতেই দেখি যে আমরা পড়েছি হচ্ছে কি, আমরা বুদ্ধি সম্পর্কে পড়েছি। বুদ্ধি জিনিসটা কি, সে বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত কি ধারণা নিয়েছি। একজন মানুষ, আমরা পড়েছি যে ক্রাইডার এবং তার সহযোগীরা বলেছিলেন যে বুদ্ধি হচ্ছে বিদ্যুতের মতো, একে পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন, এরকম বিষয়। তারপর গ্যালটনের ওই যে হেরিডিটারি জিনিয়াস বই আমরা পড়েছি, যে সেখানে তিনি বলেছেন বুদ্ধি হচ্ছে কি বংশগত ধারাভাবে আসে, যে হেরিডিটিক্যালি এই জিনিসটা অর্জিত হয়। একজন মানুষ কত উচ্চ বুদ্ধির অধিকারী, কত নিম্ন বুদ্ধির অধিকারী, এটা তার বংশগতির উপর নির্ভর করে। তারপর ব্যক্তিগত এবং আন্তঃদলীয় পার্থক্য, ব্যক্তির বুদ্ধি এবং দলের বুদ্ধির যে পার্থক্য, আইকিউ এর মাধ্যমে যে ডিফাইন করা যায় একজন ব্যক্তির বুদ্ধিমত্তাকে, বুদ্ধাঙ্কের বিষয়টাও কিন্তু আমরা পড়েছি। তারপরে এই যে বুদ্ধাঙ্ক পরিমাপের জন্য বা হচ্ছে বুদ্ধিমত্তা পরিমাপের জন্য শুরুতে হচ্ছে বিনেসিমো স্কেল, তারপরে স্ট্যানফোর্ড বিনে স্কেল। এরপরে আমরা পড়েছি হচ্ছে ওয়েক্সলার বুদ্ধি অভিজ্ঞা সম্পর্কে, যেটার মধ্যে হচ্ছে টোটাল 11টা উপঅভিজ্ঞা ছিল, এর মধ্যে 6টি ছিল ভাষামূলক, 5টি কর্ম সম্পাদনমূলক। আর স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিজ্ঞায় কিন্তু আমরা দেখেছিলাম যে বুদ্ধাঙ্ক কিন্তু ব্যবহার করা হয়েছিল সর্বপ্রথম। তারপর হচ্ছে আমরা দেখেছি দলগত বুদ্ধি অভিজ্ঞা, আর্মি আলফা, আর্মি বিটা বুদ্ধি অভিজ্ঞাগুলো সম্পর্কে, এছাড়াও ওটিস অভিজ্ঞা, তারপরে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, স্কুল ও কলেজ সামর্থ্য অভিজ্ঞা ইত্যাদি জিনিস সম্পর্কে কিন্তু আমরা দেখেছি। এরপর ভাষাগত কর্ম সম্পাদনী বুদ্ধি অভিজ্ঞা, একজনের বাচনিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে তার কি কীরকম রয়েছে, যার মধ্যে ভাষাগত ছিল হচ্ছে কি বিনেসিমো স্কেল, স্ট্যানফোর্ড বিনে স্কেল, আর্মি আলফা অভিজ্ঞা। আবার কি যারা ভাষায় দক্ষ না তাদের জন্য ছিল হচ্ছে কি কর্ম সম্পাদনমূলক, যেমন ফর্ম বোর্ড, তারপর পাস অ্যালং অভিজ্ঞা, ব্লক ডিজাইন অভিজ্ঞা, এই জিনিসগুলো সম্পর্কে। এরপর আমরা বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পর্কে দেখেছি যে বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে হচ্ছে আমাদের কি মৃদু, মধ্যম, গুরুতর এবং চরম। তারপর মেধা ও সৃজনশীলতা সম্পর্কে পড়েছিলাম, একজন ব্যক্তি তার দৈনন্দিন কাজে দক্ষতা এবং তার কি গড় বুদ্ধিমত্তার চেয়ে সে কতটুকু এগিয়ে আছে সেটার উপর ডিপেন্ড করে তার কতটুকু মেধাবী হবে। তারপর তার দৈনন্দিন কাজ করার এবিলিটি, সেগুলোর উপর ডিপেন্ড করে সে কতটুকু নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারতেছে, তার নিজের কী কী ক্রিয়েটিভিটি ইউজ করতে পারতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি সৃজনশীলতা। এই সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায় পুরোপুরি জেনেছি। এবার আমরা যদি কিছু কোয়েশ্চেন সলভ করি, কিছু বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন সলভ করি, তাহলে আমরা একটু দেখতে পাবো। প্রথমেই যেটা বুদ্ধি হলো বুদ্ধিতের মতো, এটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা প্রায় অসাধ্য। মাত্রই আমি বললাম বুদ্ধির সার সংক্ষেপে বললাম, আবার প্রথম লেকচারে আমরা বলেছি, এটা বলেছিলেন কে, এটা বলেছিলেন ক্রাইডার এবং তার সাথীরা। এরপর বুদ্ধি হলো জ্ঞান অর্জনের ক্ষমতা এবং সমস্যা সমাধানে ওই জ্ঞানকে ব্যবহার করা, এই সংজ্ঞাটা দিয়েছিলেন হচ্ছে
বাস্কিস এবং জার্বিং। আপনারা বইয়ের হচ্ছে ক্রাইডারের সংজ্ঞার পরেই দেখতে পারবেন যে এই সংজ্ঞাটা দেওয়া আছে। এরপর কে বিবর্তনবাদী মতবাদী প্রয়োগ করে, আমরা দেখেছিলাম হেরিডিটারি জিনিয়াস বই লেখা হচ্ছে ফ্রান্সিস গ্যালটন। এই গ্যালটনের যে কাজিন ছিল সেই কাজিন চার্লস ডারউইন দিয়েছিলেন হচ্ছে থিওরি অফ ইভলিউশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এরপর হেরিডিটারি জিনিস মাত্র বললাম, হেরিডিটারি জিনিয়াস বইটি রচনা করেছেন কে? ফ্রান্সিস গ্যালটন। এরপর কোন মনোবিজ্ঞানী পরিবেশের প্রভাব সম্পর্কে ইজাবেলা নামের একটি শিশুর কথা উল্লেখ করেছেন? এটা যদি আপনারা অধ্যায়টা ভালো করে পড়ে থাকেন তাহলে পাবেন যে ইসাবেলা সম্পর্কে বলা হয়েছিল, ইসাবেলা হচ্ছে কি তার মায়ের সাথে অনেক বছর হচ্ছে কি এটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং পরবর্তীতে সে যখন স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, স্বাভাবিক পরিবেশে সে যখন আবার বেড়ে ওঠার সুযোগ পায়, সে লিখতে পড়তে এবং 14 বছরের শিশুর মতো আচরণ করতে শিখে। এটা বলেছিলেন হচ্ছে কি কিংসলে ডেভিস। এরপর আমরা যদি দেখি জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয়, জন্মের পর থেকে যে বয়স সেটা হচ্ছে কি তার প্রকৃত বয়স। প্রকৃত বয়স ব্যক্তির মানসিক বয়সের সাথে তার প্রকৃত বয়সের অনুপাতকে কী বলে? আমরা দেখেছিলাম কি মানসিক বয়স ডিভাইডেড বাই প্রকৃত বয়স ইন্টু 100 হচ্ছে কি তার বুদ্ধাঙ্ক। এরপর কেউ যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে সক্ষম তাকে কী বলে? তার মানসিক বয়স। তার জন্মগত থেকে যে বয়সটা সেটা প্রকৃত বয়স, আর সে যে বয়সে প্রশ্নের উত্তর দিতে সক্ষম সেটা মানসিক বয়স। আলফ্রেড বিনে তার সহযোগী থিওডর সিমো কত সালে প্রথম বুদ্ধিবীক্ষা? 1905 সালে। প্রথম বুদ্ধিবীক্ষাটি কে প্রণয়ন করেন? মাত্রই আসলো এই যে বিনে এবং সিমো, আলফ্রেড বিনে তার সহযোগী থিওডর সিমো। তারপর ওয়েক্সলার বুদ্ধিবীক্ষায় কয়টি উপবীক্ষা রয়েছে? আমরা অধ্যায় সার সংক্ষেপে বলছি, পূর্বেও পড়েছি, সেটা রয়েছে 11টা। 5টা রয়েছে হচ্ছে ভাষাগত, 6টি রয়েছে হচ্ছে কর্মসম্পাদনী। তারপর বুদ্ধাঙ্ক শব্দটির প্রবর্তককে? বুদ্ধাঙ্ক প্রথম ব্যবহার করা হয় হচ্ছে কি স্ট্যানফোর্ড সিমো বুদ্ধিবীক্ষায়, কিন্তু শব্দটি দিয়েছিলেন হচ্ছে LM টার্মেন। LM টার্মেন। তারপর জি ফ্যাক্টর ও এস ফ্যাক্টরের কথা কে বলেছেন? এটা আমরা পড়েছি, এটা দিয়েছেন হচ্ছে কি আমরা এটা পড়েছি হচ্ছে কোন এডিশনে? স্ট্যানফোর্ড বিনেস অভিজ্ঞান সর্বশেষ এডিশনে কিন্তু ব্যবহার করা হয়। বুদ্ধাঙ্কর বদলে হচ্ছে কি জি ফ্যাক্টর এস ফ্যাক্টর ব্যবহার করা হয়, এটা দিয়েছেন হচ্ছে চার্লস স্পিয়ারম্যান। এবার আমরা যদি সৃজনশীল দুইটা প্রশ্ন সলভ করি তাহলে আমরা দেখতে পাবো যেখানে তোকি ও রকি দুই ভাই, তোকি সাবলীল ভাষায় কথা বলে, পড়ালেখায় ভালো এবং বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রকির কথা বলতে জড়তা থাকায় লেখাপড়া করেনি, তবে কম্পিউটার ইন্টারনেট সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজে বেশ পারদর্শী। তাদের শিক্ষক বলেন সকলের মেধা একইভাবে বিকশিত হয় না। তাহলে আমরা দেখি রকির বুদ্ধি পরিমাপে কোন ধরনের অভিজ্ঞতা ব্যবহার করবে। তাহলে আমরা রকির বৈশিষ্ট্য হচ্ছে কি কথা বলতে তার মধ্যে জড়তা আছে, কিন্তু সে কম্পিউটার ইন্টারনেট সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজে বেশ পারদর্শী। তাহলে যেহেতু রকি ভাষাগত বা বাচনিক দিক থেকে একটু দুর্বল, তাহলে তার ক্ষেত্রে এই যে বাচনিক যে টেস্টগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে তার কি অভিজ্ঞতা বুদ্ধি পরিমাপ করতে হবে। তাহলে আমরা জানি কোনটা ছিল ওয়েক্সলার বুদ্ধি অভিজ্ঞা ছিল হচ্ছে যেটা হচ্ছে কি বাচনিক ক্ষমতা না থাকলেও কর্ম সম্পাদনী যে অভিজ্ঞতাগুলো রয়েছে, সহজ কথায় বলে দিই, কর্ম সম্পাদনী যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো ব্যবহার করেই আসলে রকির বুদ্ধি পরিমাপ করা সম্ভব। তাহলে কর্ম সম্পাদনী অভিজ্ঞতা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত লিখে দেন, কী কী টেক্সট রয়েছে সেগুলো সম্পর্কে লিখে দেন, এটার আনসার হয়ে যাবে। তোকি ও রকির বুদ্ধি পরিমাপে প্রযোজ্য অভিজ্ঞতা সময়ের তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ ভাষাগত এবং কর্ম সম্পাদনী যে অভিজ্ঞতা রয়েছে সেগুলোর তুলনামূলক একটা বিশ্লেষণ এখানে করে দিলেই কিন্তু আনসার আমরা পেয়ে যাব। এরপর আসি রবি, নবী ও ছবি একই গ্রামে বসবাস করে। রবি সামান্য লিখতে পড়তে পারা একজন অদক্ষ শ্রমিক, সে নিজের সমস্যা অন্যের সাহায্য ছাড়া সমাধান করতে পারে না। নবী বাড়ির চারদিকে একাকী বেড়াতে পারে, তার বাকশক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা রয়েছে। ছবি অতিশয় সরলভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারে, তবে নিজে কোনো কাজ করতে পারে না। এবার আমরা এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতার সংজ্ঞা দাও। বুদ্ধি প্রতিবন্ধিতা কি? সেই জিনিসটা হচ্ছে কি স্বাভাবিক গড় বুদ্ধিমত্তার চেয়ে যাদের বুদ্ধি হচ্ছে কি খুবই কম, সে তারাই আসলে বুদ্ধি প্রতিবন্ধী। তারপর সৃজনশীলতা মানুষের জীবনে মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। কেন? একজন মানুষ সৃজনশীল হইলে তার এই যে বাস্তবিক জীবন কতটা সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, এই জিনিসগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে দিই তাহলে এটার আনসার চলে আসবে। এবার গতে চাই, গত হচ্ছে রবির মধ্যে কোন ধরনের অস্বাভাবিকতা রয়েছে। তাহলে রবি সামান্য লিখতে পড়তে পারে একজন অদক্ষ শ্রমিক, সে কিন্তু কি একজন অদক্ষ শ্রমিক, সে নিজের কাজ সাহায্য ছাড়া করতে পারে না। আমরা শুরুতেই দেখেছিলাম যে মৃদু বুদ্ধিপন্থিতার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখা যায় যে তারা কাজ করতে পারে, কিন্তু কি সরল কাজ করতে পারে, খুবই জটিল কাজগুলো করতে পারে না, তারা অদক্ষ হয়ে থাকে আর নিজের কাজে অন্যের সহায়তার প্রয়োজন পড়ে। তাহলে রবির ক্ষেত্রে আমরা বলতে পারি সে হচ্ছে কি মৃদু বুদ্ধি প্রতিবন্ধী একজন ব্যক্তি। এরপর নবী ও ছবির মধ্যে কোন কোন ধরনের প্রতিবন্ধিতা রয়েছে? এখানে হচ্ছে নবী বাড়ির চারদিকে ঘুরে বেড়াতে পারে, তার বাক শক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা রয়েছে। তার মানে হচ্ছে তার মধ্যে কি আমরা গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখতে পাচ্ছি, যেহেতু সে শারীরিক এবং বাক শক্তির মধ্যে জড়তা রয়েছে, কিন্তু সে কিন্তু
একা একা ঘুরে বেড়াতে পারে, যেটা হচ্ছে কি চরম বুদ্ধি প্রতিবন্ধীরা পারবে না। তো এই কারণেই সে হচ্ছে কি গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। এরপর ছবি অতিশয় সরলভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারে, তবে নিজে কোনো কাজ করতে পারে না। এক্ষেত্রে সে বলতে পারে হচ্ছে তারা কি তাহলে এখানে একজন হচ্ছে কি গুরুতর আর একজন হচ্ছে কি মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতা। তাহলে বাড়ির পাশে একাকি ঘুরে বেড়াতে পারে, তার বাকশক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা রয়েছে, আর এখানে হচ্ছে কি সে নিজের মনোভাব কিন্তু প্রকাশ করতে পারে, তাহলে সে হচ্ছে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, তবে নিজে কোনো কাজ করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি একজনের রয়েছে হচ্ছে কি মৃদু, আরেকজনের মধ্যম, আর আরেকজনের গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা। তাহলে লাস্ট প্রশ্ন হচ্ছে আপনি কি মধ্যম এবং গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার একটা তুলনামূলক বিশ্লেষণ যদি করে দেন তাহলে এটার উত্তর কিন্তু চলে আসবে। তাহলে এই ছিল আমাদের বুদ্ধি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং অধ্যায়টা ভালো করে যদি আপনারা পড়েন তাহলে সব কিছু আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।